ওয়েলকাম টু মাই চ্যানেল বুলসাই স্টাডি পয়েন্ট। আমি আজকে আবার চলে এসেছি ইকোনমিক্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তোমরা যদি এর আগের চ্যাপ্টারগুলো আমার না দেখে থাকো, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে তোমরা ওগুলো দেখতে পারো, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই আরবিআই চ্যাপ্টারটা পড়ে নেওয়া যাক। এটা কিন্তু হচ্ছে মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ডাব্লিউবিসিএসে কিন্তু এটা মানে স্পেসিফাই করে দেওয়াই থাকে যে এই এটা কিন্তু এই টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসবে, এবং এই টপিকটা থেকে কিন্তু প্রতি বছর একটা দুটো কোশ্চেন পাওয়াই যায়। একটুখানি জায়গা পড়ে কিন্তু যদি নাম্বার স্কোর করতে হয়, তাহলে কিন্তু এটা একটা ভীষণ স্কোরিং জায়গা, কাজে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে। তো চলো প্রথমেই আমরা এই আরবিআই এর কিছু হিস্ট্রি বা ভারতবর্ষে যে ব্যাঙ্কিংয়ের হিস্ট্রি সেটা একটুখানি জেনে নেব। প্রথমে কি হয়েছিল, প্রথম কিন্তু 1770 সালে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান বলে একটা ব্যাঙ্ক শুরু হয়েছিল, যে ব্যাঙ্কটা কিন্তু হচ্ছে ভারতের প্রথম ব্যাঙ্ক, ভারতবর্ষের প্রথম ব্যাঙ্ক হচ্ছে এই ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। এবং পরবর্তীকালে কিন্তু ভারতবর্ষের যে মানি সিস্টেম সেটাকে ম্যানেজ করার জন্য কিন্তু তিনটে মেন লোকেশনে কিন্তু ভারতবর্ষের আরও তিনটে ব্যাঙ্ক খোলা হয়েছিল। সেই ব্যাঙ্কগুলোর নাম ছিল ব্যাঙ্ক অফ কলকাতা, ব্যাঙ্ক অফ বম্বে, যেটার এখন নাম হচ্ছে মুম্বাই, এবং ব্যাঙ্ক অফ ম্যাড্রাস। এই ব্যাঙ্ক তিনটে কিন্তু, কলকাতাটা কিন্তু খোলা হয়েছিল 1806 সালে, বম্বেটা ছিল 1843 সালে, এবং ব্যাঙ্ক অফ বম্বেটা ছিল 1840, এবং ব্যাঙ্ক অফ ম্যাড্রাসটা ছিল হচ্ছে 1843 সালে। এবং এই তিনটে ব্যাঙ্ককে পরে একসাথে সংযুক্ত করে কিন্তু 1921 সালে একটা ব্যাঙ্ক তৈরি হয়েছিল, যেটার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কটা কিন্তু তোমরা সবাই চেনো। এই ব্যাঙ্কটার কিন্তু পরবর্তীকালে 1955 সালে একটা নতুন নামকরণ হয়, সেই নামটাতেই তোমরা আজকে তাকে সবাই চেনো। সেই নামটা হচ্ছে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে কিন্তু এসবিআই তৈরি হওয়ার যে হিস্ট্রি সেটা, যে এই ব্যাঙ্ক তিনটে মিলিয়ে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং পরবর্তীকালে 1955 সালে এটা এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামকরণ হয়েছিল। এবং এই ব্যাঙ্কগুলোর পরে কিন্তু আরবিআই এর মেন যে অপারেশনস সেটার আসার যে হিস্ট্রি সেটা হচ্ছে 1934 সালে একটা কমিশন গঠন হয়েছিল, সেটার নাম ছিল ইয়াং হিল্টন কমিশন। এই ইয়াং হিল্টন কমিশনের কিন্তু একটা পোশাকি নাম ছিল, সেই পোশাকি নামটা ছিল হচ্ছে রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফিন্যান্স। এই যে কমিশনটা ছিল, এরা কিন্তু একটা সাজেশন দিয়েছিল ভারতবর্ষের যে মানি সিস্টেম সেটাকে সেন্ট্রালি কন্ট্রোল করার জন্য, এবং এদেরই কিন্তু সাজেশন অনুযায়ী 1 এপ্রিল 1935-এ কিন্তু আরবিআই অপারেশনসে আসে এবং তার অপারেশন শুরু করে। এটা কিন্তু আরবিআই হিস্ট্রি। 1934 সালে যে ইয়াং হিল্টন কমিশন, তাদের কিন্তু সাজেশন অনুযায়ী এই 1 এপ্রিল 1935 সালে কিন্তু আরবিআই তাদের অপারেশন শুরু করে। এবং আরবিআই কিন্তু শুধু ভারতবর্ষের না, ভারতবর্ষ ছাড়াও বার্মা, পাকিস্তান এবং কুয়েতের সেন্ট্রাল ব্যাংক হিসেবে অপারেশন করেছিল। বার্মার করেছিল 1947 সাল, পাকিস্তানের 1948, এবং কুয়েতের কিন্তু 1959 সাল অবধি কিন্তু সেন্ট্রাল ব্যাংক ছিল হচ্ছে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং এটা ছিল এর হিস্ট্রি। এর হিস্ট্রির পর এর যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেটা কিছু এর কিছু আমরা জেনারেল প্রপার্টিজ জেনে নেবো, বা এর কিছু ফিচার্স আমরা জেনে নেবো। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন প্রথম তৈরি হয়, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা কোনো গভর্নমেন্টের অধীনে ছিল না, এটা কিন্তু প্রাইভেট শেয়ার হোল্ডারদের অধীনে ছিল। এখানে কিন্তু অনেক প্রাইভেট ইনভেস্টর কিন্তু এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার শেয়ার হোল্ড করতেন, সেই জন্য এটা কিন্তু একটা প্রাইভেট ব্যাংক ছিল। কিন্তু 1948 সালে একটা অ্যাক্ট পাস হয়, যেটার নাম ছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ফুললি অ্যাকোয়ার করে নেয়। অর্থাৎ 1948 সালের পর থেকে কিন্তু এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনের ব্যাংক হয়ে যায়। এবং এর যখন প্রথম এটা প্রতিষ্ঠা হয়েছিল, তখন কিন্তু স্যার অসবর্ন স্মিথ বলে একজন লোক কিন্তু এর গভর্নর ছিলেন, এই আরবিআই এর গভর্নর ছিলেন। কিন্তু সিডি দেশমুখ, যিনি ভারতীয় ছিলেন,
উনি প্রথম ভারতীয় হিসাবে কিন্তু 1943 সালে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হন এবং উনি কিন্তু 6 বছর টোটাল এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন। অর্থাৎ স্যার অসবর্ন স্মিথ ছিলেন আরবিআই প্রথম গভর্নর এবং সিডি দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় গভর্নর আরবিআই। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, এটা কিন্তু মনে রাখতেই হবে। এবং এরপরে যে ফিচার্সটা বলা যায় সেটা হচ্ছে 1937 সালে কিন্তু প্রথমে আরবিআইয়ের হেডকোয়ার্টার ছিল কলকাতাতে এবং কলকাতা থেকে কিন্তু 1937 সালে মুম্বাইয়ে এটা শিফট হয়ে যায় এবং মুম্বাইয়ে কিন্তু বর্তমান আরবিআইয়ের যে হেডকোয়ার্টার সেটা অবস্থিত। এটা ছাড়াও কিন্তু এর টোটাল 22টা রিজিওনাল অফিস আছে এবং 4টে জোনাল অফিস আছে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। অর্থাৎ এটার হেডকোয়ার্টার আছে মুম্বাই এবং 22টা রিজিওনাল অফিস এবং 4টে জোনাল অফিস আছে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবং এদের যে প্রতীক, প্রত্যেকটা ইনস্টিটিউশনের তো একটা করে প্রতীক থাকে, এদের যে প্রতীক বা এমব্লেম, সেই এমব্লেমটা হচ্ছে একটা টাইগার অ্যান্ড আ পাম ট্রি, অর্থাৎ পাম গাছ, পাম ট্রি আর একটা টাইগার হচ্ছে এদের এমব্লেম। প্রথমে এই টাইগারের জায়গায় কিন্তু এটা লায়ন ছিল, পরবর্তীকালে কিন্তু এটা টাইগার হয়ে গেছে। এবং এছাড়াও যেটা সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে 1 জুলাই থেকে শুরু হয় এবং 30 জুনে গিয়ে শেষ হয়। অর্থাৎ এরা কিন্তু 1 জুলাই থেকে 30 জুনের মধ্যে এদের যত রকম অপারেশনস সেটাকে এরা একটা ফিনান্সিয়াল ইয়ার হিসাবে কিন্তু এরা ধরে। এবং এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে যারা এটাকে চালায়। সেই বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে কিন্তু 21 জন মেম্বার থাকে। এই 21 জন মেম্বারের মধ্যে কিন্তু একজন ডিরেক্টর থাকে, ডেপুটি ডিরেক্টর থাকেন। এই ডেপুটি ডিরেক্টর কিন্তু টোটাল 4 জন মতন থাকতে পারেন, মানে ম্যাক্সিমাম 4 জন থাকতে পারেন আর কি। এছাড়াও জোনাল ডিরেক্টর থাকেন, গভর্নমেন্ট অফিসিয়ালস থাকেন, সব মিলিয়ে কিন্তু এই 21 জন মেম্বার এই বোর্ড অফ ডিরেক্টরসে থাকেন। বর্তমানে যিনি আমাদের ডিরেক্টর আরবিআই এর, তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস। এবং এখানে আরেকটা ফ্যাক্ট বলে রাখা খুব ভালো, সেটা হচ্ছে মনমোহন সিং হচ্ছেন এমন একজন প্রাইম মিনিস্টার যিনি কিন্তু আরবিআইয়ের গভর্নরও ছিলেন। উনি একজন রিনাউন্ড ইকোনমিস্ট এবং উনি কিন্তু এই আরবিআইয়ের গভর্নর হিসেবেও একসময় সার্ভ করেছেন। এটা ছিল আরবিআইয়ের কিছু বেসিক যে মানে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস বলতে পারো। এর থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসতে থাকে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে আরবিআইয়ের ফাংশনস বা রোলস। এই আরবিআইয়ের ফাংশনস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসতে থাকে এবং এটা কিন্তু জেনে রাখা খুব দরকার। প্রথম যেটা এর সেটা হচ্ছে এর কিন্তু হচ্ছে ইস্যুয়ার অফ ব্যাংক নোট, অর্থাৎ এ কিন্তু টাকা ছাপায়। আরবিআই কিন্তু টাকা ছাপানোর কাজ থাকে এর কাছে। শুধু একটাই, আমাদের দেশে যত রকম কারেন্সি আছে সব কিন্তু আরবিআই ছাপিয়ে থাকে। একটাই শুধুমাত্র এর আছে, এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে খুচরো অর্থাৎ যে কয়েন ডিনোমিনেশনগুলো সেগুলো এবং 1 টাকার নোট কিন্তু এই আরবিআই ছাপায় না। এটা কিন্তু ছাপাই হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাপালেও এটাকে সার্কুলেট করার কিন্তু দায়িত্ব থাকে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ আরবিআই কিন্তু সমস্ত নোট ছাপায় এবং যে খুচরো টাকা অর্থাৎ যে কয়েন ডিনোমিনেশন সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাপায়, কিন্তু সার্কুলেশনের দায়িত্বে থাকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপরে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কাজটা করে সেটা হচ্ছে এরা কিন্তু হচ্ছে ব্যাংকার অফ গভর্নমেন্ট। অর্থাৎ আমাদের যেরকম একটা করে ব্যাংক থাকে, আমরা যেখানে টাকা রাখি, সেরকম গভর্নমেন্টেরও কিন্তু এই ব্যাংকার হচ্ছে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরা কিন্তু যত রকমের গভর্নমেন্ট অ্যাকাউন্ট বা ট্রেজারি সেগুলোর দায়িত্বে কিন্তু এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থাকে এবং এরা কিন্তু যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ফিনান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকে, স্টেট গভর্নমেন্টগুলোকে ফিনান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকে, এদেরকে কিন্তু লোন দেয় এবং সেই লোনটা শর্ট টার্মের হলে কিন্তু কোনো ইন্টারেস্টও নেয় না। অর্থাৎ গভর্নমেন্টদেরকে লোন দেয় কিন্তু হচ্ছে এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং এছাড়াও এরা কী করে, গভর্নমেন্টের যে সিকিউরিটি বা বন্ডগুলো সেগুলো গভর্নমেন্টের হয়ে যে কেনা বেচার কাজ সেইটাকে কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করে থাকে। অর্থাৎ এরা কিন্তু গভর্নমেন্টের ব্যাঙ্ক হিসাবে এরা অপারেট করে। এদের যে থার্ড যে ফাংশনটা সেটা হচ্ছে এরা কিন্তু ব্যাংকার্স ব্যাংক। অর্থাৎ আমাদের যেরকম ব্যাংক থাকে যেখানে আমরা টাকা রাখি, সেরকম সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু তাদের ক্রাইসিসের সময় একটা টাকা সরিয়ে রাখার যে টাকা, মানে
প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক তাদের ক্রাইসিসের পিরিয়ডের জন্য কিছুটা তাদের মানি কিন্তু এই আরবিআইয়ের কাছে গচ্ছিত রাখে, এবং এটা রাখতেই হয় একটা মিনিমাম অ্যামাউন্ট, যে যদি কোনো কারণে ব্যাংকের কোনো ক্রাইসিস হয় যাতে তারা সেই টাকাটাকে ইউজ করতে পারে। সেজন্য আরবিআইকে কিন্তু এই ব্যাংকার্স ব্যাংক বলা হয়। এদের আর 4 নাম্বার এদের ফাংশনটা হচ্ছে, এরা হচ্ছে লেন্ডার অফ লাস্ট রিসর্ট। অর্থাৎ কোনো ব্যাংকের যদি সেরকম ক্রাইসিস হয় যে ব্যাংক একদম ফেল করার মুখে, তখন কিন্তু তাদের একমাত্র তাদের দায়িত্ব নিয়ে রিভাইভ করতে পারে হচ্ছে আরবিআই। সেই জন্য কিন্তু এদেরকে এই লেন্ডার অফ লাস্ট রিসর্ট বলা হয়ে থাকে। এবং এরপরে এদের যে ফাংশনসটা আছে সেটা হচ্ছে, এরা হচ্ছে কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ। তোমরা সবাই জানো যে আমাদের যে আমদানি রপ্তানি হয়, সেই আমদানি রপ্তানির জন্য আমাদের ফরেন রিজার্ভ বা ফরেন কারেন্সি দরকার হয়। সেইটা কিন্তু যে রিজার্ভ করে হচ্ছে এই আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা কিন্তু আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্ট মেনটেন করতে এবং ইম্পোর্ট এক্সপোর্টের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। এবং এটার যে পুরো ফরেন রিজার্ভ কারেন্সি যে রিজার্ভটা, সেটা কিন্তু মেনটেন করে হচ্ছে আরবিআই। এবং এটা যদি না থাকে তাহলে একটা দেশের অর্থনীতি যে কোনো সময় ফেল করতে পারে। তো সেই কারণে কিন্তু এই আরবিআই এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল। এরপরে এরা যেটা করে সেটা হচ্ছে এরা কন্ট্রোলার অফ মানি সাপ্লাই। অর্থাৎ এরা কিন্তু আমাদের দেশের যে মানি সাপ্লাই, আমাদের দেশের অর্থনীতিতে যে মানি সাপ্লাই মানে ছাপিয়ে যে ইনজেক্ট করা বা অর্থনীতি থেকে টাকা তুলে নেওয়া, সেটার কাজ কিন্তু করে থাকে আরবিআই। এটা কিন্তু তাদের ইনফ্লেশন কন্ট্রোলের জন্য এই কাজটা করতে হয়। এটা কিন্তু আমার ইনফ্লেশন চ্যাপ্টারে বলা আছে, তোমরা কিন্তু দেখে নিও আমার ক্লাসটা, যদি এটা আরও ভালো করে বুঝতে হয়। তো এই মানি সাপ্লাইটা অর্থাৎ আমাদের সার্কুলার অর্থনীতিতে মানি সাপ্লাই বাড়ানোর কাজ এবং কমানোর কাজ করে থাকে কিন্তু হচ্ছে আরবিআই। অর্থাৎ টাকা ছাপিয়ে তারা ইকোনমিতে সেটাকে ইনজেক্টও করতে পারে, বা ইকোনমি থেকে কিন্তু তুলেও নিতে পারে। এবং এদের লাস্ট এবং আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে এরা রেগুলেটর অফ ব্যাংকস। অর্থাৎ এরা কিন্তু ব্যাংকের যে ব্যাংকগুলো আছে সেই কমার্শিয়াল ব্যাংকগুলোর কিন্তু হচ্ছে এরা রেগুলেটর। ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া, তারা যদি নতুন কোনো শাখা খোলে সেটাকে লাইসেন্স দেওয়া, তারা যদি এক্সপ্যান্ড করে কোনো বিদেশে শাখা খোলে সেটাতে তাদেরকে অ্যালাউ করা, এই কাজগুলো কিন্তু সমস্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করে থাকে। এবং 1948-এর তোমাদেরকে যে আরবিআই অ্যাক্টের কথা বলেছিলাম, সেই আরবিআই অ্যাক্ট 1948 এবং 1949-এ একটা অ্যাক্ট আছে যেটা হচ্ছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট। সেই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই আরবিআইয়ের এই ক্ষমতাটা আছে যে তারা এই সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলোর যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলো তাদেরকে রেগুলেট করতে পারবে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু যে যদি ফাংশনসগুলো ধরো তাহলে কিন্তু এই কটা পয়েন্টেই সেগুলোকে ভাগ করা যায়, যে তারা ব্যাংক নোট ইস্যু করে, তারা গভর্নমেন্টের ব্যাংকার হিসাবে কাজ করে, কমার্শিয়াল ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে, তারা কোনো ব্যাংক ক্রাইসিসে পড়লে তাদের লাস্ট রিসর্টের তাদের একদম শেষ তাদের ভরসা হচ্ছে এই আরবিআই। এবং তারা ফরেন রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জ তারা মেনটেন করে, তারা মানি সাপ্লাই কন্ট্রোল করে এবং ব্যাংকগুলোকে রেগুলেট করে থাকে। এইগুলোই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমাদের দেশের অর্থনীতিতে রোল, এবং যেটা কিন্তু হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল। এইগুলো কিন্তু পড়লেই তোমরা এখান থেকে খুব অবশ্যই মানে কোশ্চেন পাবে এখান থেকে। এবং তোমাদের আশা করি আমার ক্লাস আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও, এবং আমার পরের ক্লাসগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।